আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল প্রধানমন্ত্রী আজ মধ্যপ্রদেশের কৃষকদের কল্যাণে এক ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন। কেন্দ্রের কৃষি আইন নিয়ে লাগাতার আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তাদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে বলেছেন, চাষীদের স্বার্থে কৃষিক্ষেত্রে সংস্কারের এই পদক্ষেপ তাদের আরও বেশি স্বাধীনতা দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার আবারও মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে বৈঠকে ডেকেছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 95.40%। দৈনিক মৃত্যুও কমেছে। করোনা আবহে কেরালা সরকার দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার দিন ঘোষণা করেছে। পোল্যান্ডের রবার্ট লেভানডস্কি 2020 ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় করেছেন। অ্যাডিলেডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস 244 রানে শেষ হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি মধ্যপ্রদেশ সরকার আয়োজিত এক কৃষক কল্যাণ অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই প্রকল্পের আওতায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় 1,600 কোটি টাকা জমা করা হবে। বিলি করা হবে কিষাণ ক্রেডিট কার্ড। পশুপালনের সঙ্গে যুক্ত মানুষরাও এর ফলে উপকৃত হবেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওই অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া ব্লক স্তরে এবং গ্রামীণ এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রতিটি জেলা থেকে প্রায় 1000 কৃষক এতে অংশ নেবেন। কেন্দ্রের কৃষি আইন নিয়ে দিল্লি সীমান্তে কৃষকদের লাগাতার অবস্থান আন্দোলন এবং সুপ্রিম কোর্টে এ নিয়ে শুনানির মধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষকদের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছেন। তাতে তিনি বলেছেন, চাষীদের স্বার্থে কৃষিক্ষেত্রে সংস্কারের পদক্ষেপ ভারতীয় কৃষিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। এই সংস্কার কৃষকদের আরও স্বাধীনতা দেবে এবং বেশি ক্ষমতার অধিকারী করবে। শ্রী তোমর জানিয়েছেন, কৃষক এবং তাদের সংগঠনগুলির সঙ্গে তিনি নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন। অনেক সংগঠন কৃষি সংস্কারকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেছে। বহু কৃষক নতুন আইনের ফায়দা পেতেও শুরু করেছেন। তবে অন্যদিকে কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। কৃষিমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব এই বিভ্রান্তি দূর করা। নতুন আইন বলবৎ হওয়ার পর ন্যূনতম সহায়ক মূল্য এমএসপিতে সরকারের খাদ্যশস্য সংগ্রহ আগের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ায় শ্রী তোমর সন্তোষ ব্যক্ত করেন। তিনি বলেন, কিছু লোক এমএসপি বন্ধ হয়ে যাবে বলে কৃষকদের ভুল বোঝাচ্ছে, কিন্তু এমএসপি বহাল থাকবে। এদিকে কৃষি আইন বাতিলের দাবিতে 3 সপ্তাহের বেশি চলা আন্দোলন নিয়ে শুনানির সময় সুপ্রিম কোর্ট বিষয়টির অবকাশকালীন বেঞ্চে পাঠিয়ে বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সরকার আইন কার্যকর করতে পারবে না। প্রধান বিচারপতি এস এ বোবদে বলেছেন, কোন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করাকে তারা মৌলিক অধিকার বলে মনে করেন, কিন্তু তাতে যেন কারোর জীবন ও সম্পত্তির ক্ষতি না হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ড রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেছেন, কৃষকদের সুবিধার্থেই কেন্দ্র কৃষি আইন আনলেও বিরোধীরা তাদের বিভ্রান্ত করছে। রুদ্রপুরে এক কৃষক র্যালিতে ভাষণে শিক্ষামন্ত্রী এই আইনের ইতিবাচক প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন। বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ সভাপতি নীতিশ কুমার বলেছেন, নতুন কৃষি আইন নিয়ে তাঁর রাজ্যে কোন রকম সমস্যা নেই। পাটনায় গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ধান সংগ্রহের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এই নিয়ে চাষীদের কোনো অসুবিধায় পড়তে হচ্ছে না। জেডিইউ সভাপতি আরও জানান, এ মাসের 26 ও 27 তারিখে দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসবে। দুদিনের এই বৈঠকে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দলের ফলাফল খতিয়ে দেখা হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জেডিইউ প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা এই বৈঠকেই তা স্থির হবে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু পরিবেশ বান্ধব, লাভজনক ও দীর্ঘস্থায়ী কৃষি ব্যবস্থার পক্ষে জোরালো সওয়াল করেছেন। তিনি গতকাল কোয়েম্বাটুরে তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী নাইডু বলেন, খরা, বন্যা ও বিভিন্ন রোগ প্রতিরোধে সক্ষম এমন ফসলই উৎপাদন করা দরকার। চলতি খরিফ মরশুমে 45,92,000 কৃষক উপকৃত হয়েছেন বলে কৃষি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, ওড়িশা সহ 17টি রাজ্য থেকে 398 লক্ষ টনের বেশি ধান সংগৃহীত হয়েছে। এর 50%-এরও বেশি ধান এসেছে পাঞ্জাব থেকে। বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়ার খবরের মধ্যেই কেন্দ্রীয় কৃষি দপ্তর বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজের ওপর জীবাণুমুক্তকরণ ও পরিচ্ছন্নতা সংক্রান্ত অতিরিক্ত ঘোষণাপত্র জমা দেওয়ার বিধিনিয়ম কিছুটা শিথিল করেছে। 2003 সালের প্ল্যান্ট কোয়ারেন্টাইন নির্দেশিকার আওতায় 2021 সালের 31শে জানুয়ারি পর্যন্ত শর্তাধীনে এই ছাড় মিলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন। দুদিনের এই সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। আজ কলকাতায় রাত্রিবাসের পর আগামীকাল সকালে তিনি একটি বৈঠকে যোগ দেবেন। এরপর স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে পরিদর্শন করে তিনি যাবেন মেদিনীপুরে। সেখানে তিনি কৃষকদের সঙ্গে কথা বলবেন। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলেজ ময়দানে একটি জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে। মেদিনীপুরে তার আরও কিছু কর্মসূচি রয়েছে। রবিবার
স্বরাষ্ট্রমন্ত্রীর শান্তিনিকেতনে যাওয়ার কথা। এদিকে পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কলেজ ময়দানে মঞ্চ তৈরি সহ স্বরাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি চলেছে জোরকদমে। এই জনসভাতেই শুভেন্দু অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আরও এক নেতা দল ছাড়লেন। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শিলভদ্র দত্ত আজ সকালে এক সাংবাদিক বৈঠকে দল ছাড়ার কথা ঘোষণা করেন। তবে বিধায়ক পদ তিনি ছাড়ছেন না। বিজেপিতে যাওয়ারও আপাতত কোনো পরিকল্পনা নেই বলে শিলভদ্রবাবু জানিয়েছেন। এদিকে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, আগামীকাল অমিত শাহের সভায় শিলভদ্রবাবু এবং আরও বেশ কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। শিলভদ্র দত্তের তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা প্রসঙ্গে দলের নেতা রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, মমতা ব্যানার্জি শিলভদ্র দত্তের জীবন বাঁচিয়েছিলেন, তাই শুধুমাত্র স্থানীয় কোনো তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে মতবিরোধের জন্য যদি তিনি দল ছেড়ে চলে যান, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার পুনরায় রাজ্য প্রশাসনের 2 শীর্ষ কর্তাকে বৈঠকে ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে গত সন্ধ্যায় চিঠি দিয়ে আজ বিকেল 5:30টায় দিল্লির নর্থ ব্লকে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রকেও ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে এবারেও মুখ্য সচিব বৈঠক থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে পাল্টা চিঠি লিখেছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কোভিড পরিস্থিতির উল্লেখ করে শারীরিক উপস্থিতির বদলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এবং রাজ্য পুলিশের মহানির্দেশক আলোচনায় বসতে পারেন বলে মুখ্য সচিব তার চিঠিতে পাল্টা প্রস্তাব দিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 95.40%। দৈনিক সংক্রমণ বেশ কিছুটা কমেছে। গতকাল একদিনে যেখানে সংক্রমিত হয়েছিলেন 24,010 জন, সেখানে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 22,890 জন। গত 4 মাসের মধ্যে একদিনের সংক্রমণের নিরিখে এই সংখ্যা অনেকটাই কম। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানানো হয়েছে, আজ 31,087 জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। এই নিয়ে দেশে মোট 99,79,447 জন সংক্রমিত হলেও 95,20,827 জন সুস্থ হয়ে উঠলেন। বর্তমানে 8,535 জন চিকিৎসাধীন, যা মোট আক্রান্তের 3.14%। এদিকে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। এই একদিনে প্রাণ হারিয়েছেন 338 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,44,789। মৃত্যু হার 1.45% রয়েছে, যা বিশ্বের অন্য দেশগুলির তুলনায় অনেকটাই কম। কেন্দ্রের টেস্ট, ট্র্যাক ও ট্রিট নীতির কার্যকর রূপায়ণের ফলে আরোগ্য হার বৃদ্ধি ও মৃত্যু হার কম করা সম্ভব হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 11,13,406টি। এই নিয়ে দেশে 15,89,00,000-এরও বেশি নমুনা পরীক্ষা করা হলো। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 94.56% পৌঁছেছে। দৈনিক করোনা সংক্রমণও সামান্য কমেছে। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 7,52,00,000 ছাড়িয়েছে। আরোগ্য লাভ করেছেন প্রায় 5,29,00,000 মানুষ। এ পর্যন্ত 16,68,000-এরও বেশি রোগীর মৃত্যু হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো করোনায় আক্রান্ত। গতকাল তার রিপোর্ট পজিটিভ আসার পর তিনি আইসোলেশনে রয়েছেন। রাষ্ট্রপতির সংক্রমণের পর ইউরোপীয় নেতৃবৃন্দের একটি দল নিজেদেরও আইসোলেশনে রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমানুয়েল ম্যাক্রোর দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বের ধনী দেশগুলিকে আবেদন জানিয়ে বলেছেন, তারা যেন গরিব দেশগুলিকে কোভিড ভ্যাকসিন কেনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি বলেন, শুধু কোভিডের বিরুদ্ধে লড়াই নয়, আন্তর্জাতিক সহযোগিতারও এটি বিষয়। দেশে তৈরি কোভিড-19 টিকা কোভ্যাক্সিনের প্রথম দফার ক্লিনিক্যাল ট্রায়ালে খুব ভালো ফল পাওয়া গেছে। হায়দ্রাবাদ ভিত্তিক ভারত বায়োটেক এবং আইসিএমআর এর যৌথ উদ্যোগে প্রস্তুত কোভ্যাক্সিন, যাদের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল, তাদের কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। করোনা আবহে কেরালা সরকার 10ম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। মার্চের 17 তারিখ থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে 30 মার্চ পর্যন্ত। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে মধ্যপ্রদেশের শিক্ষা দপ্তর বর্তমান পরিস্থিতিতে স্কুল খোলার ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। অ্যাপের মাধ্যমে পড়ুয়া ও শিক্ষকদের উপস্থিতি, নিয়মিত ক্লাস শুরু সহ বিভিন্ন বিষয়ের উল্লেখ রয়েছে এতে। বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা আদান প্রদানের জন্য দিল্লির ডাক বিভাগ বিশেষ ব্যবস্থা করেছে। 34টি পোস্ট অফিসে এর জন্য আলাদা কাউন্টার খোলা হয়েছে। অন্যান্য সমস্ত পরিষেবার সঙ্গে বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা সংক্রান্ত মেল এখান থেকে আদান প্রদান করা যাবে। অন্ধ্রপ্রদেশের এলুরুতে অজানা রোগে অসুস্থতা সম্পর্কে আলোচনা করতে মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি এইমস, আইআইসিটি সহ অন্য সংস্থার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। অ্যাডিলেডে দিনের রাতের সিরিজের প্রথম ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস 244 রানে শেষ হয়েছে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক 4টি ও প্যাট কামিন্স 3টি উইকেট নিয়েছেন।
বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার পোল্যান্ডের রবার্ট লেভানডস্কি 2020 ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। তিনি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে হারিয়ে বর্ষসেরা হলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ মধ্যপ্রদেশের কৃষকদের কল্যাণে এক ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন। কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে লাগাতার আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তাঁদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে বলেছেন, চাষিদের স্বার্থে কৃষি ক্ষেত্রে সংস্কারের এই পদক্ষেপ তাদের আরও বেশি স্বাধীনতা দেবে। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।